আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই সাভার, গাজীপুর এবং যেই জায়গাগুলোতে আমাদের কারখানাগুলো আছে, বিশেষ করে পোশাক শ্রমিকদের কারখানা, সেখানে ভীষণ রকম গোলমাল হয়েছে। পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। আমরা দেখেছি সরকারি দলের পান্ডারাও সেখানে উপস্থিত ছিল, তারাও শ্রমিকদের উপর আক্রমণ করেছে এবং অত্যন্ত অশান্তিপূর্ণ একটা অবস্থা বিরাজ করছিল। সরকার যথারীতি বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপিকে এই শ্রমিক অসন্তোষের জন্য দায়ী করেছে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করছিল এবং বর্তমানে বাজারের যে অবস্থা তাতে তাদের যে ন্যূনতম মজুরি নির্ধারিত আছে সেটা দিয়ে চলা অসম্ভব। শ্রমিকদের দাবি ছিল ন্যূনতম 23,000 টাকা মজুরি করা। সরকার কোনোভাবেই সেটা মানতে বা মালিকপক্ষ কোনোভাবেই সেটা মানতে রাজি ছিল না। তারা মাঝামাঝি একটা রফা করার চেষ্টা করেছে, কিন্তু দেখা গেছে যে শ্রমিকরা কোনোভাবেই সেই ন্যূনতম মজুরির যেই পরিমাণটা সরকার নির্ধারণ করছে বা যেই পরিমাণটা মালিকপক্ষ বলছে সেটা তারা মানতে রাজি ছিল না। সুতরাং উত্তাল আন্দোলন হয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে এই আন্দোলন, যেটা তারা সরকার বারবার বলার চেষ্টা করছিল বিরোধী দলের ইন্ধনের কারণে আন্দোলন প্রসার লাভ করেছে, বিরোধী দলের ইন্ধনের কারণে এই আন্দোলন হচ্ছে, সেখানে একটি খবর আজকে প্রকাশিত হয়েছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসে, বাংলাদেশের স্বনামধন্য একটি ইংরেজি পত্রিকা, যেটার হেডলাইন বলছে যে ইউএস প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম অন লেবার রাইটস, বিডি এম্বাসি অ্যালার্টস গভর্নমেন্ট অ্যাবাউট পসিবল স্যাংশনস। খুব পরিষ্কারভাবে এই রিপোর্টটিতে বলা হয়েছে যে নতুন যে শ্রমনীতি নেওয়া হয়েছে বাইডেন প্রশাসনে, সেখানে যেই কথাগুলো বলা হয়েছে সেটা বাংলাদেশের জন্য আসলে অ্যালার্মিং। পৃথিবীর সব দেশের জন্যই এই নীতি অ্যাপ্লিকেবল, কিন্তু বাংলাদেশের জন্য এটি অ্যালার্মিং, কারণ এটি বাংলাদেশকে পুনরায় স্যাংশনে ফেলতে পারে এবং এই স্যাংশন ডেফিনেটলি ট্রেড স্যাংশন হতে যাচ্ছে, যেটা বাংলাদেশের অর্থনীতিকে শুধু ঝাঁকুনি দিবে বললে ভুল হয়, বাংলাদেশের অর্থনীতি কোলাপস করার জন্য যথেষ্ট। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি যার উপর দাঁড়িয়ে আছে তার একটা বড় ভিত্তি বা পিলার হচ্ছে গার্মেন্টের রপ্তানি আয়। রপ্তানি আয়, রেমিটেন্স, বিনিয়োগ, বিদেশিদের বিনিয়োগ, ঋণ এবং ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, এই 5টা খাত থেকে মূলত আমরা বৈদেশিক মুদ্রা আয় করি। এবং আমাদের অর্থনীতির যেই ভিত্তি, তার 3টা ভিত্তি যদি আমরা ধরি, তার একটা হচ্ছে রপ্তানি, 2 নম্বরে গার্মেন্ট শিল্প, গার্মেন্ট রপ্তানি, 2 হচ্ছে রেমিটেন্স এবং 3 হচ্ছে কৃষি। সুতরাং যখন গার্মেন্ট শিল্পের উপর ধাক্কা আসবে তখন সেটি অর্থনীতির 3 ভিত্তির এক ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি এই খবরটিতে যাব, কিন্তু তার আগে আরেকটু মনে করিয়ে দেই, হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট প্রকাশ করেছে 2 দিন আগে এবং প্রথম আলো সেই রিপোর্টটি হুবহু বাংলায় ছাপিয়েছে। সেই রিপোর্টটির হেডলাইন প্রথম আলো করেছে, বাংলাদেশে নির্বাচনের আগে সহিংস দমন পীড়ন চলছে। এখানে বিরোধী দলের উপরে যে নির্যাতন করা হচ্ছে, গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি, শারীরিকভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে আঘাত করা, পরিবারের সদস্যদের উপর দমনমূলক আচরণ, বিএনপি যিনি করছেন তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা, এই সব কিছুই এই রিপোর্টে উঠে এসছে। কিন্তু এখানে যেই বিষয়টি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এই রিপোর্টটির লিঙ্ক আমি দিয়ে দেব, আপনারা একটু দেখে নিন। সেখানে বলা হয়েছে যে গত 28শে অক্টোবর প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি পূর্ব ঘোষিত সমাবেশের পর থেকে প্রায় 10,000 বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। চলমান সহিংসতায় পুলিশের 2 কর্মকর্তা সহ 16 জন নিহত হয়েছেন কমপক্ষে, আহত হয়েছেন 5,500-এর বেশি মানুষ। এই তথ্যটি দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ যেটি বলছে সেটি কিন্তু ভয়ঙ্কর। বলছেন যে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার বলছেন যে বাংলাদেশ সরকার
কূটনৈতিক অংশীজনদের কাছে দাবি করেছে তারা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু একই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধীদের দিয়ে কারাগার পূর্ণ করছে। জুলিয়া ব্লেকনার বলেন, বাংলাদেশের কূটনৈতিক অংশীজনদের এই বিষয়ে স্পষ্ট করা উচিত সরকার কর্তৃক দমনপীড়ন ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতাকে বিপন্ন করবে। জুলিয়া ব্লেকনার মূলত মানবাধিকার লঙ্ঘন নিয়ে পুরো রিপোর্টে কথা বলেছেন। জুলিয়া ব্লেকনার মূলত বিরোধী দলের উপর দমনপীড়ন নিয়ে কথা বলেছেন। জুলিয়া ব্লেকনার বিরোধী দলকে নির্বিচারে কারাগারে প্রেরণ, হত্যা, আহত করা, গুম করা, মিথ্যা মামলা দেওয়া ইত্যাদি নিয়ে পুরো রিপোর্টে কথা বলেছেন। কিন্তু যেই জিনিসটি সিগনিফিক্যান্ট, তিনি বলছেন যে কূটনীতিকদের বা কূটনৈতিক অংশীজনদের একটা বিষয় বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করা উচিত। কূটনৈতিক অংশীজন বলতে বাংলাদেশে যেই ফরেন মিশনগুলো আছে তাদেরকে উনি মিন করেছেন। তাদের উচিত বাংলাদেশ সরকারকে সাবধান করা যে অর্থনৈতিক সহযোগিতা, এই ধরনের দমনপীড়ন যদি চলতে থাকে তাহলে অর্থনৈতিক সহযোগিতা বিপন্ন হবে। অর্থাৎ কূটনীতিক ভাষায় খুবই সফটলি বাট ভেরি ক্লিয়ারলি বাংলাদেশের অর্থনীতির উপর যে একটি ধাক্কা আসতে যাচ্ছে এই দমনপীড়নের ফলে, সেই ব্যাপারটি তিনি পরিষ্কার করেছেন। এখন আবার আমি ফিরে আসি আমাদের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের যেই রিপোর্ট হয়েছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ could be one of the targets for stringent measures such as sanctions, trade penalties and visa restrictions threatened in the US presidential memorandum on labor rights, alerts the country's mission in Washington. লেবার রাইট নিয়ে তাদের যেই পরিকল্পনা, সেখানে স্যাংশন হতে পারে, ট্রেড পেনাল্টি হতে পারে, কিংবা ভিসা রেস্ট্রিকশন হতে পারে, এবং তার একটা টার্গেট হতে পারে বাংলাদেশ, মানে বাংলাদেশের সরকার। এই ব্যাপারে খুব ক্লিয়ারলি বলা হচ্ছে। Although the labor rights edict is applicable globally, not specifically meant for Bangladesh, weeks of labor unrest in the ready-made garment industry over better pay demands and subsequent violent clashes with police that left at least 4 workers dead prompted the Bangladesh embassy in Washington to raise alarm to Dhaka. কিছুদিন আগে যে শ্রমিক সংঘর্ষের কথা আমি বলছিলাম সেই ব্যাপারে বলা হয়েছে, এবং বলা হয়েছে সেই সংঘর্ষে 4 জন শ্রমিক মারা গেছেন, এবং এই ব্যাপারে ওয়াশিংটনে যে বাংলাদেশি এম্বাসি আছে তারা ঢাকাকে তাদের কনসার্ন জানাচ্ছে। The mission has interpreted the mid-November US presidential memorandum as a signal of potential action from the economic superpower, Bangladesh's single largest apparel export destination, that could touch Bangladesh too. এই যে মেমোরেন্ডাম, বাইডেনের যেই শ্রমনীতি, যে মেমোরেন্ডাম তারা নতুন ঘোষণা করেছে, তার টার্গেট হতে পারে বাংলাদেশ, এবং বাংলাদেশের যেই সবচেয়ে বেশি রপ্তানি যেটা হয় গার্মেন্ট, তার উপরে এই নীতির আঘাত আসতে পারে। এবং সত্যিকার অর্থে আমি যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, গার্মেন্টের উপরে যদি আঘাত আসে, সত্যিকার অর্থে যেই সরকারই থাকুক না কেন তার পক্ষে এই আঘাত সহ্য করা কঠিন হবে। নভেম্বরের 20 তারিখে একটি চিঠি এসছে। In a letter to Commerce Ministry on November 20, the embassy noted that labor issues in Bangladesh were specifically quoted by the Secretary of State and the Acting Secretary of Labor at the launching ceremony of the memorandum. আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের কল্পনা আক্তারের কথা কিন্তু এই মেমোরেন্ডামটা যেদিন তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সেদিনই কল্পনা আক্তারের ব্যাপারে স্পেসিফিক্যালি বলা হয়েছে। সারা বিশ্বের জন্য কিন্তু এই শ্রমনীতি, সারা বিশ্বের সকল দেশের জন্য এই শ্রমনীতি, কিন্তু বিশ্বের সকল দেশ বাদ দিয়ে বাংলাদেশের একজন ব্যক্তির কথা স্পেসিফিক্যালি মেনশন করাটা অত্যন্ত সিগনিফিক্যান্ট, এবং রাইটলি সেটা বাংলাদেশের যে দূতাবাস আছে ওয়াশিংটনে তারা এই ব্যাপারে কমার্স মিনিস্ট্রিকে অবহিত করেছে বা সাবধান করেছে, আপনারা যেটাই বলেন। The diplomatic mission forwarded that the government should take the memorandum into cognizance to alert any possible consequence on the country's RMG sector. তারা বাংলাদেশ সরকারকে এই চিঠির মাধ্যমে ওয়াশিংটন অ্যালার্ট করছে বা বাংলাদেশ মিশন অ্যালার্ট করছে যে তাদের এই বিষয়টি সচেতনভাবে
নেওয়া উচিত, তাদের কগনিজেন্সে নেওয়া উচিত। দি ডিপ্লোম্যাটিক নোট এক্সপ্লেইনস, যেই নোটটা দেয়া হয়েছে ওয়াশিংটনের চিঠিতে, ওয়াশিংটন থেকে যেই বাংলাদেশ মিশন যে চিঠি দিয়েছে কমার্স মিনিস্ট্রিকে, সেখানে বলছে দি মেমোরেন্ডাম মে অলসো হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন বাংলাদেশের অ্যাপারেল সেক্টর অ্যান্ড ইট শুড বি টেকেন ইনটু কগনিজেন্স উইথ প্রায়োরিটি বাই দি কনসার্ন স্টেক হোল্ডার্স। With an air of concern about potential interference in diplomatic affairs, the letter signed by Minister Commerce Mohammad Salim Reza at the Bangladesh Embassy in the United States says that as per the memorandum, Bangladesher jini ministry মানে ইয়ে আছেন, মিনিস্টার আছেন সেলিম রেজা আপনার ওয়াশিংটন বাংলাদেশ এম্বাসিতে, তিনি বলছেন as per the memorandum, the US foreign mission would directly interact, deal with labor issues. The policy may encourage the interested US diplomats' missions to interfere in many internal or domestic issues. এই যে মেমোরেন্ডামটা, এইটার সুবিধা নিয়ে বা এইটার উসিলায়, এইটাকে বেস ধরে বাংলাদেশে যারা ডিপ্লোম্যাট আছেন তারা ইন্টারনাল ইস্যুস নিয়ে বা ডোমেস্টিক যে ইস্যুস আমাদের আছে, ভেরি ক্লিয়ারলি ডোমেস্টিক ইস্যুস বলতে কি আছে, আমাদের নির্বাচন আছে, আমাদের গণতন্ত্র আছে, মানবাধিকার আছে, বিরোধী দলের উপর দমনপীড়ন আছে, বাকস্বাধীনতার ইস্যু আছে, এই বিষয়গুলো নিয়ে তারা আরো অনেক বেশি সোচ্চার হওয়ার সুযোগ পাবে। Such apprehension implies a reference to the upcoming general election in Bangladesh and a hyperactive US role in the pre-polls period marked by opposition standoff over its fairness issues. নির্বাচন নিয়ে এর যে ইম্প্যাক্ট থাকবে সেই ব্যাপারে বলছে। বলা হচ্ছে November 16, US President signed the memorandum pledged to uphold advancing worker empowerment rights and high labor standards globally. এটা সারা বিশ্বব্যাপী শ্রমিক অধিকারের জন্য এই মেমোরেন্ডাম সই করা হয়েছে। Elaborating on the memorandum, US Secretary of State Antony Blinken warned that sanctions, trade embargoes, and visa bans would be imposed on individuals who threaten, intimidate, or attack labor union leaders, labor rights activists, and labor organizations. Very clear. শ্রমিক অধিকার নিয়ে যারা কাজ করছে তাদের উপরে যদি কোনো আঘাত করে, সেটা শ্রমিক অর্গানাইজেশন হতে পারে, শ্রমিক অ্যাক্টিভিস্ট যারা বা মাঠে যারা যারা শ্রমিক আন্দোলন নিয়ে কাজ করছে যে সেই কর্মীরা, কিংবা যারা ইউনিয়ন লিডার আছেন, তাদের উপরে যদি কোনো রকম কোনো অত্যাচার করা হয় বা তাদেরকে ভয় ভীতি দেখানো হয় বা তাদের উপরে কোনো আঘাত করা হয়, তাহলে ভিসা ব্যান ভিসা রেস্ট্রিকশন থেকে শুরু করে নিষেধাজ্ঞা আসতে পারে, স্যাংশন আসতে পারে। খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে। The Blinken cited the example of Kalpana Akhtar, very alarming. সারা পৃথিবীতে এত শ্রমিক আন্দোলন হচ্ছে, এত শ্রমিক সেখানে যুক্ত হচ্ছেন, বিভিন্ন জায়গায় তারা প্রাণও দিচ্ছেন, আঘাত পাচ্ছেন, কিন্তু স্পেসিফিক্যালি নাম করা হয়েছে কল্পনা আক্তারের, a Bangladeshi garment worker rights activist whom he credited with being alive due to US intervention. Very, very alarming. সে বেঁচেই আছে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের ইন্টারফারেন্সের কারণে। যুক্তরাষ্ট্র যদি সেখানে ইন্টারফেয়ার না করত বা যুক্তরাষ্ট্র যদি সেখানে ইন্টারভিন না করত বা যুক্ত না হতো বা সাদা বাংলায় নাক না গলাতো, তাহলে কল্পনা আক্তারের পক্ষে বেঁচে থাকা কঠিন ছিল। এবং বলছে দ্য ইউএস ইজ বাংলাদেশের সিঙ্গল লার্জেস্ট অ্যাপারেল বায়ার। উই অল নো দ্যাট যে বাংলাদেশের একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি আমেরিকাতে বা ইউএসএ হয়। Despite a more than 23% year-on-year decline, Bangladeshi government exports earned the country $5.77 billion in the first 9 months of 2023. যদিও কমে আসছে রপ্তানি ধীরে ধীরে, তারপরেও এই বছর প্রথম 3 মাসে $5.77 বিলিয়ন এই পোশাক রপ্তানি থেকে আয় করেছে বাংলাদেশ। Apart from Mr. Blinken's specific mention of the Bangladeshi labor leader and potential adverse effects on ready-made garment exports, the Bangladesh mission expressed concern about the political context of the memorandum. শুধুমাত্র শ্রমিক অধিকার কিংবা এক্সপোর্ট নিয়ে নয়, বরং
বাংলাদেশের যেই রাজনৈতিক অবস্থা বিরাজ করছে সেই ব্যাপারেও ওয়াশিংটনে বাংলাদেশি দূতাবাস তাদের উদ্বেগ প্রকাশ করেছে। বলা হচ্ছে politics is behind what is said about labor rights in the memorandum and the US would try to use the political purpose in different ways, the letter reads. চিঠিটি বলছে শ্রমনীতি নিয়ে মেমোরেন্ডামে যাই বলা হোক না কেন, শ্রমিক অধিকার নিয়ে যাই বলা হোক না কেন, তার পিছনে আছে রাজনীতি। খুব পরিষ্কার, তার পেছনে আছে রাজনীতি। এবং বলা হচ্ছে যে US would try to use the political purpose in different ways. তারা তাদের এই পলিটিক্যাল পারপাসকে যেভাবে সম্ভব যে কোনোভাবে তারা ব্যবহার করতে চাইবে। তারপরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর স্যাংশন এসছে, এগুলো বলেছে। বলা হচ্ছে ahead of Bangladesh's national election scheduled for the first week of January 2024, the US has also been consistently urging the government to ensure free fair polls in an unprecedented move this year. The US has announced ভিসা নীতির কথা বলা হচ্ছে, বাংলাদেশের ইলেকশন নিয়ে তাদের যেই উদ্বেগ সেই ব্যাপারে বলা হচ্ছে এবং ইত্যাদি ইত্যাদি। মোট কথা তাদের যেই উদ্বেগ, বাংলাদেশ ওয়াশিংটনে বাংলাদেশ মিশনের যে উদ্বেগ, সেটা কমার্স মিনিস্ট্রিকে এই চিঠির মাধ্যমে খোলাখুলি এবং স্পষ্টভাবে জানানো হয়েছে। যার মোদ্দা কথা হচ্ছে, যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক না থাকে, যদি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হয়, যদি বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি না হয়, যদি বাংলাদেশে বিরোধী দলের উপরে যে দমনপীড়ন চলছে সেটি কন্টিনিউ করতে থাকে, ইট ইজ ভেরি মাচ লাইকলি যে এই নতুন মেমোরেন্ডামকে ইউজ করে বাংলাদেশে ভিসা নীতির পাশাপাশি, স্যাংশনের পাশাপাশি একটি ট্রেড স্যাংশন বা বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে এবং এটা সমূহ সম্ভাবনা আছে। এই মেমোরেন্ডাম যেদিন ঘোষিত হয় সেদিন বাংলাদেশি একজন শ্রমিকের কথাই স্পেসিফিক্যালি বলা হচ্ছে। এর মধ্যে আরেকটা রিপোর্ট এসছে প্রথম আলোতে, আমি সেই রিপোর্টের হেডলাইনটা একটু বলি। যুক্তরাষ্ট্র কি রাজনৈতিক বৈরিতা থেকে নতুন শ্রমনীতি তৈরি করছে? আমি এটি আমার কমেন্ট ইয়েতে দিয়ে দেব। 28শে নভেম্বর এটি প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হচ্ছে আইএলও বারবার বাংলাদেশের শ্রম অধিকার এবং বাংলাদেশের শ্রমিকদের যেই পরিবেশ সেটা নিয়ে তাদের অসন্তোষ জানিয়েছে। কিছুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বাংলাদেশে তাদের যেই ভিজিটাররা এসেছিলেন তারাও কিন্তু তাদের অসন্তোষ জানিয়ে গেছেন। সুতরাং সার্বিকভাবে বাংলাদেশের শ্রম খাতকে বা শ্রম খাতের যেই পরিবেশ এবং শ্রমিকদের যে অধিকার এবং কিছুদিন আগে শ্রমিকদের উপরে যে দমন নীতি সরকার চালিয়েছে, এই সকল কিছুকে ব্যবহার করে যদি নির্বাচনী পরিবেশ সঠিক না হয়, এই সকল কিছুকে ব্যবহার করে একটি বাণিজ্য নিষেধাজ্ঞা মানে ব্যাপারে আশঙ্কা করছে বাংলাদেশি হাই কমিশন ইন ওয়াশিংটন।